আজকের এই বিশ্লেষণে সরাসরি এমন একটা বিষয়ে ঢোকা যাক যেটা এই মুহূর্তে চরম প্রাসঙ্গিক। ফোকাস থাকবে পশ্চিমবঙ্গের অস্থায়ী সরকারি কর্মীদের বিশাল সংঘবদ্ধকরণ আর তাদের 4 দফা দাবির ওপর। আসন্ন বহু প্রতীক্ষিত রাজ্য বাজেটের আগে এই বিষয়টা একটা অন্য মাত্রা পেয়েছে। মূল তথ্যগুলো ঘেঁটে পুরো পরিস্থিতিটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করা যাক। আলোচনার সুবিধার্থে পুরো বিষয়টাকে আমরা মূলত 5টা ধাপে ভাগ করে নেব। প্রথমে 22শে জুনের বাজেটের প্রেক্ষাপট, তারপর রাজ্যের অস্থায়ী কর্মী বাহিনীর বর্তমান চিত্র, এরপর বেতন ও সুবিধার আকাশ-পাতাল বৈষম্য, কর্মীদের 4 দফা দাবি এবং শেষে এই যে একজোট হওয়ার ডাক দেওয়া হয়েছে সেটা নিয়ে কথা বলা হবে। তো শুরুতেই আসা যাক প্রথম ভাগে, 22শে জুনের বাজেটের প্রেক্ষাপট, যেটা আসলে এই পুরো আন্দোলনের মূল ভিত্তি। একটু পিছন ফিরে তাকালে বিষয়টা পরিষ্কার হবে। এই কর্মীরা গত 5 থেকে 10 বছর ধরে নিজেদের জীবনের একটা লম্বা সময় রাজ্যের সেবায় দিয়ে দিয়েছেন, কিন্তু বর্তমানে এই অসম্ভব মূল্যবৃদ্ধির বাজারে নামমাত্র বেতনে টিকে থাকার আপ্রাণ লড়াই করছেন তারা। আর ঠিক এই জায়গাতেই আসছে 22শে জুনের কথা, একটা মেগা বাজেট যা হয়তো দীর্ঘদিনের এই কাঠামোগত ব্যবস্থাটা বদলে দেওয়ার একটা আলো দেখাচ্ছে। এবার যাওয়া যাক দ্বিতীয় ভাগে। বাংলার এই অস্থায়ী কর্মী বাহিনীর আকার আসলে কতটা বিশাল সেটাই এখন দেখা যাক। সংখ্যাটা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। 5 লক্ষ। হ্যাঁ, রাজ্যে এই মুহূর্তে 5 লক্ষেরও বেশি অস্থায়ী কর্মচারী আছেন। রাজ্যের প্রতিদিনের সরকারি কাজকর্ম যে সচল রয়েছে তার পিছনে এই বিশাল সংখ্যক মানুষেরই সবচেয়ে বড় অবদান। আর এরা কিন্তু শুধু একটা দুটো জায়গায় আটকে নেই, রাজ্যের 50টিরও বেশি সরকারি দপ্তরে 62টিরও বেশি আলাদা আলাদা পদে এরা কাজ করে চলেছেন। ভাবলে অবাক লাগে, খাতায় কলমে তারা অস্থায়ী, কিন্তু প্রতিদিনের সবচেয়ে ভারী আর স্থায়ী কাজগুলো মূলত এদের ঘাড়েই চাপে। এখান থেকে আমরা আসছি তৃতীয় অংশে, বেতন আর অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে যে মারাত্মক একটা বৈষম্য রয়েছে, এবার সেটা নিয়ে আলোচনা করা যাক। এই বিপুল পরিশ্রমের পর মাস গেলে হাতে কত আসে শুনলে অবাক হতে হয়। মাত্র 3 থেকে 10 হাজার টাকার মধ্যে। আজকের দিনে দাঁড়িয়ে এইটুকু টাকায় একটা গোটা মাস একটা সংসার কিভাবে চলতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। চরম একটা অর্থনৈতিক চাপ সারাক্ষণ এই পরিবারগুলোকে তাড়িয়ে বেড়ায়। বাজারের যা আগুন দাম, তাতে প্রতিদিন শুধু বেঁচে থাকার জন্য সাধারণ দৈনন্দিন বাজার করতেই তো অনায়াসে 200-300 টাকা খরচ হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই সামান্য কটা টাকায় মাস কাবার করাটা আক্ষরিক অর্থেই একটা অসম্ভব লড়াই। সবচেয়ে বড় বৈপরীত্যটা চোখে পড়ে ঠিক এখানেই। একই অফিসে পাশাপাশি ডেস্কে বসে দুজন লোক হয়তো একদম একই কাজ করছেন, কিন্তু যিনি স্থায়ী কর্মী তিনি ইএসআই বা সিএসআই কার্ডের মাধ্যমে নিশ্চিন্ত চিকিৎসা আর আর্থিক নিরাপত্তা পাচ্ছেন, আর যিনি অস্থায়ী তাকে ওই নামমাত্র বেতনের টাকা বাঁচিয়ে নিজের পকেট থেকেই চিকিৎসার বিশাল বিল মেটাতে হচ্ছে। ব্যাপারটা একেবারেই মেলাতে পারা যায় না। আর ঠিক এই জায়গাতেই সুপ্রিম কোর্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতির প্রসঙ্গ চলে আসে, সম কাজে সমান বেতন। এই নীতির সোজা কথা হলো, কাজ যদি এক হয় পারিশ্রমিকও এক হতে হবে। আন্দোলনকারীদের মূল যুক্তিটাই এখানে, যে বর্তমানে এই ব্যবস্থায় দেশের সর্বোচ্চ আদালতের এই নীতির একেবারে প্রকাশ্য লঙ্ঘন হচ্ছে। এর ফলে একটা খুব প্রাসঙ্গিক আর সত্যি বলতে ভীষণ আবেগঘন প্রশ্ন বারবার উঠে আসছে। যারা জীবনের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে কর্মক্ষম 5 থেকে 10 বছর রাজ্যকে দিয়ে দিলেন, তারা আজ এই বয়সে এসে কোথায় যাবেন? তাদের তো অন্য কোনো নতুন চাকরিতে ঢোকার বয়সও আর নেই। এই একটা প্রশ্নই বুঝিয়ে দেয় পরিস্থিতিটা কতটা অসহায়। এরপর আমরা যাব আমাদের আলোচনার চতুর্থ ভাগে। প্রশাসনের কাছে এই মুহূর্তে যে 4 দফা দাবি পেশ করা হচ্ছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। দীর্ঘদিনের এই বঞ্চনা থেকে মুক্তি পেতে কর্মীরা মূলত 4টে পরিষ্কার দাবি সামনে রেখেছেন। স্থায়ীকরণের একটা স্বচ্ছ রূপরেখা, ন্যূনতম বেতনের গ্যারেন্টি, ইপিএফের অন্তর্ভুক্তি আর ইএসআই এর সুরক্ষা। এই দাবিগুলো একটু বিস্তারিতভাবে বোঝা যাক। প্রথম দাবিটাই হলো এই ক্যাজুয়াল বা অস্থায়ী তকমাটা মুছে ফেলা। মজার ব্যাপার হলো, তারা কিন্তু রাতারাতি কোনো ম্যাজিক চাইছেন না। তাদের দাবি স্থায়ীকরণের জন্য একটা স্বচ্ছ আর সময়ভিত্তিক রোডম্যাপ তৈরি হোক, যাতে অন্তত এইটুকু মানসিক শান্তি থাকে যে কালই চাকরিটা চলে যাবে না। দ্বিতীয় দাবিটা পুরোপুরি বেঁচে থাকার সাথে জড়িত।
এই যে মূল্যবৃদ্ধির আগুন চারদিকে, তার হাত থেকে বাঁচতে অন্তত গ্রুপ ডি কর্মীদের সমান একটা ন্যূনতম বেতনের আইনি গ্যারান্টি তারা চাইছেন, যাতে অন্তত একটু সম্মান নিয়ে তারা সংসারটা চালাতে পারেন। 3 নম্বর দাবিটা হলো ভবিষ্যৎ সুরক্ষার। জীবনভর হাড় ভাঙা খাটুনির পর অবসরের সময়টা যাতে পথে বসতে না হয়, তার জন্য সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের অবিলম্বে ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনার একটা জোরালো দাবি জানানো হচ্ছে। আর চতুর্থ দাবিটা হলো ইএসআই বা স্বাস্থ্য বীমা। ওই যে একটু আগে বলছিলাম চিকিৎসার বিশাল খরচ, সেটা থেকে এই অল্প আয়ের মানুষদের বাঁচাতে ইএসআই ভীষণ জরুরি। এটা চালু হলে অন্তত বিনা চিকিৎসায় বা দেনার দায়ে পড়ার হাত থেকে এই পরিবারগুলো বাঁচবে। এবার আসা যাক আমাদের একেবারে শেষ ভাগে, পঞ্চম অংশ। বাজেটের আগে কিভাবে শক্তি সঞ্চয় করে এই একত্রিত হওয়ার ডাক দেওয়া হচ্ছে। নিজেদের আওয়াজ সরকারের কান পর্যন্ত পৌঁছতে কর্মীরা একটা বেশ গোছানো কৌশল নিয়েছেন। প্রথম ধাপ হলো রাজ্যের সব দফতরের কর্মীদের এক ছাতার তলায় আসা। দ্বিতীয় ধাপ, সোশ্যাল মিডিয়ায় কোন দফতরে কী পদে কাজ করে কত সামান্য বেতন পাচ্ছেন সেই বঞ্চনার কথাগুলো প্রকাশ্যে তুলে ধরা। আর তৃতীয় ধাপ হলো 22শে জুনের আগে একটা কেন্দ্রীয় টেলিগ্রাম গ্রুপে সবাইকে যুক্ত করে একটা সম্মিলিত শক্তি তৈরি করা। আর এখন যখন 22শে জুন ক্রমশই এগিয়ে আসছে, তখন একটা বড় প্রশ্নই সবার মাথায় ঘোরপাক খাচ্ছে। এই ঐতিহাসিক বাজেট কি সত্যি 5 লক্ষ পরিবারের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে, নাকি তাদের এই সম্মিলিত আওয়াজ আবারও ওই ফাইলের স্তূপে চাপা পড়ে যাবে? এই পুরো বিশ্লেষণ থেকে অন্তত এইটুকু পরিষ্কার যে একটা বিশাল কর্মী বাহিনী এখন একটা বড় পরিবর্তনের আশায় বুক বেঁধে আছে। শেষ পর্যন্ত কি হবে তার উত্তর কেবল সময়ই দিতে পারবে।